নমস্কার, আমি শাওলি। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন, মির্চি বাংলাতে মহাভারত চলছে প্রায় জুলাই মাস থেকে। ইতিমধ্যে অনেক এপিসোড হয়ে গেছে। যারা এখনো শোনেননি প্লিজ তারা শুনে নিন। আর যারা শুনছেন তাদের কাছ থেকে আমরা সকলে ভীষণ ভালো ভালো কমেন্ট পাচ্ছি, সাজেশন পাচ্ছি। আজকে সেই মহাভারতের যে অডিও আপনারা শুনছেন, তারই সেই মহাভারতটা যারা তৈরি করছেন গলা দিয়ে, সেই মানুষগুলোকে আজকে একদম আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। একেবারে শুরুতে চলে যাচ্ছি ব্যাসদেব, সঞ্জয় দত্ত, তারপরে সব্যসাচী মুখার্জি, যিনি ব্যাকগ্রাউন্ডে এখানে এইটাতে সত্য করছে না, বারবার এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে। এটা সম্পূর্ণ সব্য, এর সাউন্ড ডিজাইন, মিক্সিং সবকিছু করছে। কারণ আমার কাছে বারবার মেসেজ আসে যে না, সভ্যদাকে তো আমরা মিক্সিং এর নাম দেখি, আনলাম যা এই ক্ষেত্রে মানে তৈরিটাও করছে, মিউজিকটাও। সব্যসাচী মুখার্জি, এরপরে এসে যাচ্ছে ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, আর ইনি তো এখন ভারত বিখ্যাত কৃষ্ণ, গৌরব তপোদার। আচ্ছা, না আমি কিন্তু একটা শব্দ খুব মানে আমার হয়তো হাসি মুখটাই এরকম, আমার কিছু করার আমি কিন্তু কোনো মানে ব্যঙ্গাত্মক বা স্যাটার করে বললাম না। আমি একদম শুরুতে আসি না, একদম প্রথমে একটা প্রশ্ন আমাকে করতেই হবে, সেটা হলো মলয়, তুই কি একটাও এপিসোড শুনেছিস? না বলিস না, জোরে বল। মলয় কি বলছে, আধখানা এপিসোড নাকি? না না, এই পুরোটা শুনে। আচ্ছা সঞ্জয়, একদম শুরুতে তোমার কাছে যাই, কারণ প্রথম শুরুটাই তোমাকে দিয়ে হয়েছিল। এবং এখানে বলে রাখি, অবশ্যই যখন মহাভারত হবে আমাদের ইন্দ্রানিধি প্রথম জানালেন মির্চি বাংলার, অবভিয়াসলি তো ইন্দ্রানিধি প্রথমেই বলেছেন শুনো স্ক্রিপ্ট লেখা শুরু করো, সঙ্গে সঙ্গে তুমি ব্যাসদেবের ভয়েসটা কে দেবে সেটা আগে ঠিক করো। কারণ যেটা আমরা সিরিয়ালে দেখেছি আমাদের ছোটবেলায়, যে বি আর চোপড়ার যে মহাভারত, সেখানে আমরা দেখেছি मैं एक समय की मैं समय हूँ, এই বলে একটা সময় মহাকাল কণ্ঠে। তো মহাকালটা আজকের দিনে আমার মনে হচ্ছে একটু অতটা আমরা হয়তো কমিউনিকেট করতে পারবো না, অতটা রিলেট করতে পারবো না, সবটাই এরকম একটা ছেড়ে দেওয়া। সেই কারণে আমার ফার্স্ট মনে হলো ব্যাসদেবের গলা দিয়ে বললে কিরকম হয়। তো খুব স্বাভাবিক আমি সেটা মহুয়াকে বললাম, মহুর এটা সাংঘাতিক ভালো আইডিয়া, খুব ভালো, তাহলে আমি ব্যাসের কনসেপ্টে লিখবো। কারণ আমাদের যেহেতু অডিওতে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, আমাদের প্রথম কাজই হলো যে আমাদের গলা দিয়ে পুরো ব্যাপারটাকে ফুটিয়ে তোলা। এবং সেখানে ব্যাস কেন, এবং ব্যাস যে সত্যি কথা বলতে কি, আমার কিন্তু প্রথমে মানে তোমার নামটা আমার মাথাতে আসেনি, তোমার একজন লিসনার আমাকে প্রথম সাজেস্ট করেন তোমার নাম, মল্লার, বুঝলি? কারণ ও আমাদের সঞ্জয় মানে বিভিন্ন চ্যানেলের মর্গান ফ্রিম্যানের ভয়েস মানে সঞ্জয়, ওই ভয়েস ওকে সবাই শুনে এসেছে। তো সেইখানে বললাম সঞ্জয় ব্যাস, মানে ওর তো বয়সটা আমার ভিজুয়ালটাকে সাপোর্ট করছে না, না একটু অল্প একটু বাচ্চা ব্যাস হয়ে যাবে, তো এইরকম নানান চিন্তা ভাবনা। তবে ওর ভয়েসটা ভীষণ কানে বাজে। সেই জায়গা থেকে তোমাকে যখন প্রথম ব্যাস ভাবা হলো, এবং ব্যাস নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমরা কোনো কমেন্টে আজ অব্দি পাইনি। এই তুমি বলো, তুমি এই ব্যাস ক্যারেক্টারটাকে, চরিত্রটাকে কিভাবে দেখছো? প্রথমত যখন মহাভারতের কথা হলো এবং ব্যাসের চরিত্রটা আমাকে অফার করা হলো, আমার সবার আগে ওই যেটা আপনি একটু আগেই বলছিলেন যে এই কনসেপ্টটা আমার সব থেকে আগে খুব ভালো লেগেছিল। কারণ ওই যে ছোটবেলায় মহাভারত দেখা, সেখানে তো এই সময় সেইটা ছিল। এবার সেটা থেকে বেরিয়ে এসে যদি আমাকে করতে হয়, এবার এই অডিও ড্রামার ক্ষেত্রে একজন সূত্রধার তো লাগবেই, যিনি পুরো জিনিসটাকে বেঁধে রাখবেন। এবং সেখানে ব্যাসদেবের থেকে উপযুক্ত চরিত্র আর কিছু হতে পারে না। তো এই ভাবনাটাই লেখা ফলে তিনি ন্যারেট করছেন এখন, সেটা চমৎকার একটা ভাবনা। তা ভাবনাটা প্রথমেই খুব ভালো লাগলো, অন্যরকম। এবার একই সঙ্গে ভেতরে ভেতরে একটা খুব টেনশন হতে লাগলো যে লম্বা এতটা ন্যারেশন। এইবার আমি তো চরিত্র নই, কিছু কিছু জায়গায় ব্যাসদেব চরিত্র হিসেবে এসেছেন বটে, কিন্তু বেশিরভাগ সিংহভাগ ক্ষেত্রে সেখানে তো চরিত্র, যার জন্য তোমার স্ক্রিপ্টেও লেখা থাকে ব্যাসদেব সূত্রধার আর কোথায় চরিত্র। এইবার যে ন্যারেটর, সে তো খুব বেশি নাটক করতে পারবে না, উত্থান পতন খুব বেশি হবে না, তাহলে
নিউট্রাল ভয়েস যাবে। হ্যাঁ, একটা ওই ভয়েসে এবার তার মধ্যে মনোটনি এসে যাবার একটা প্রচন্ড আশঙ্কা রয়েছে। একদম। যে কি সেটাকে একই ধরে বলে রাখা। যাচ্ছে। এবং মলয় রে, এবং ল্যাঙ্গুয়েজ, শব্দ, হ্যাঁ, আমরা একদম। তো এখনকার স্টোরি টেলিং এর ল্যাঙ্গুয়েজে লিখতে পারবো না চলিত বাংলা, না, তাহলে তো ওয়েটটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তাই। তো সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল এই ক্ষেত্রে, যে আমাকে একটা আভাস দিতে হবে যেখানে একটা কোনো খুব দুঃখের কিছু হতে যাচ্ছে সেখানে আমার গলায় সেই দুঃখের ছাপটা আসবে, কোনো আনন্দের কিছু হতে যাচ্ছে আনন্দের ছাপটা আসবে, কিন্তু পুরোটা নয়, একটা সাটল কিছু থাকবে। সেইটা খুব চ্যালেঞ্জিং লেগেছে। মানে ভালো গলাটা লেগেছে। ওই জায়গায় ভয়েসের পিচটা হ্যাঁ, বা ডেলিভারিটা ওই কালারটা দিয়ে পুরোটা পেন্টেড হয়ে যাবে না, অথচ একটা হালকা ব্রাশ আপ দিয়ে বেরিয়ে যাবে একদম, যদি আমরা কালারের হ্যাঁ, হ্যাঁ, একেবারেই তাই। হ্যাঁ। এইটা খুব চ্যালেঞ্জিং লেগেছে, চেষ্টা করেছি আমি আমার মতন করে। আর স্ক্রিপ্টটা অসাধারণ। মহুয়া এত ভালো হ্যাঁ, লিখেছে, মহুয়াদি সত্যিই খুব সুন্দর। ভালো যেটা লিখেছে। পড়তে গিয়ে না কোথাও আটকাচ্ছে, ফ্লোতে অসুবিধা হ্যাঁ, হচ্ছে কোথাও না। অসুবিধা হচ্ছে না। সাবলীল এত চমৎকার লেখা যে আমি যদি মন থেকে এটাকে পড়ি তখন তার ভেতরে ইনভলভ হয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং এখানে আপনাদের বলে রাখি জাস্ট একটা ইনফরমেশনের জন্য, সেটা হলো যে প্রথম 7-8টা এপিসোড তোমাকে প্রথমে একদম রেকর্ড হয়ে গিয়েছিল, সেটা আবার ফেলে আবার তুমি সেটার মধ্যে দিয়ে গেলে একটু ধরতে, মানে ওই সুরটা ধরতে, রাসটা ধরতে, কারণ বাকি সমস্ত ক্যারেক্টার আসছে, তাদের ডায়লগ বলছে, বেরিয়ে যাচ্ছে, আবার আর একটা ক্যারেক্টার, এবং কারুর না কারুর সাথে কনস্ট্যান্ট তাদের ইন্টারাকশন। একমাত্র তুমি যে তুমি সময় ধরে রেখে তুমি আগে থেকে গল্পটা বলতে বলতে যাচ্ছ লিসনারকে। একদম। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, সেই সময় আমি কি প্রচন্ড জ্বালাতন করেছি সেটাও বলতে হবে। যে প্রথম যখন শুরু হচ্ছে কিছু বুঝতে পারছি না কিরকম ঠিক হওয়া উচিত, কোনো গাইডলাইন নেই, তখন একটা ট্রাই করছি, চেষ্টা করছি এরকম বলবো, এবার বারবার করে আপনাকে একবার সত্যর কাছে যাওয়া হচ্ছে, একবার বলছি না, এবার করা হলো যে কি হচ্ছে সত্য না, চিনু, মানে কে টেক নেবে সেটাও আমরা চেঞ্জ করলাম। তাহলে কি এক একজন এক এক রকম ভয়েস শুনবে, সে বুঝতে পারবে সত্য যেটা ধরে বলবে এখানটা এরকম ভালো হয়নি, তাহলে ওর আবার আরেক রকমের মনে হবে চিনুর কে কিরকম। আর প্রত্যেকটা তুলে তুলে আমরা ইন্দ্রাণীদিকে পাঠাচ্ছি, তুমি দেখো তো তোমার কি রকম লাগছে, তোমার, আমরা তো ধরতে পারছি না কোথায় ওর ভয়েসটা রাখবো। এবং সেক্ষেত্রে আপনি ভীষণ রকম সাহায্য তারপরে করেছেন। আপনি কাজ আমাদের সকলের টিম বারবার দেখিয়েছেন, বলেছেন যে এইরকমটা আমার খারাপ লাগছিল, এতদিন ধরে করছে, আর ওকে বলছি 9টা এপিসোড পুরো ফেলে দিচ্ছি, আবার আমরা রিডু করবো, এটা আমার খুব খারাপ লেগেছে। কিন্তু সেদিন আমি দাঁতে দাঁত চেপে বলছি না, এটা করতে হবে। এবং একদিনে 5টা করে গেছে এপিসোড সেকেন্ড টাইম এসে। হ্যাঁ, তারপরের দিন 3টে। হ্যাঁ, কারণ ও তো 1 থেকে 10-12 আমাদের এগিয়ে গেছে। তারপরে যখন শুনতে বসেছি ওর সাথে ভালো লাগছে না। আচ্ছা, এবং ওটা একদম অন্যরকমই ছিল। হ্যাঁ, কারণ ওটা না অনেক মানে রিডিং পড়ার মতন হয়ে যাচ্ছিল। এবং একটু স্বাভাবিক ধরে রাখাটা, সেইটা যখন আমাকে বললেন শাওলি যে না এটা তো এরকম না, এইরকমটা চাইছি, সেইটা করতে করতে আচ্ছা তাহলে কি এরকম হবে, তাহলে কি এরকম হবে, এই করতে করতে একটা জায়গা অবশেষে খুঁজে মানে আধুনিক স্টোরি টেলিং স্টাইল হবে, কিন্তু ওকে তো শব্দ সাপোর্ট করছে না। একদমই তাই। তোমরা সবাই তোরা করিস ন্যারেশন, তো জানিস তোদের তো স্টোরি টেলিং এইটা হচ্ছে, ওকে তো সেই শব্দটাই সাপোর্ট করছে না। এবার সেইটার মধ্যে আধুনিক স্টোরি টেলিং স্টাইল, কারণ শুনবে তো এই সময় কাটলো, এটা একটা খুব টানাপোড়েন চলেছে আমাদের প্রায় 1 মাস, এইটার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এরপরে একদম চলে আসি সোজাসুজি, তুই তো অনেক বড় হয়ে ধৃতরাষ্ট্র হলি, মানে ছোট। একটা কথা, আমি ফার্স্ট ডে এসে যখন আমি শুনেছি, তোমার ভয়েসটা শুনেছি, ব্যাসটা কি করছে, কে করেছে, আমি ওকে একবার জিজ্ঞেস করেছি, আমাদের ব্যাস আর ভীষ্মের খোঁজ আমাদের এখানে সকলে করেছে, আমি তো শুনেই ফ্যান হয়ে গেছি, দেখবো। আমি ইভেন এটাও বলেছি যে কবে রেকর্ড করতে আসে, আমি দেখা করবো, সেই তো হঠাৎ বিশ্বাস করো, মানে হ্যাঁ আলাপ তো হলোই, তোমাকে আমি আজকে এখানে বললাম, মানে তোমাকে দেখার আমার ইচ্ছে হচ্ছিল। আমার ক্ষেত্রেও এক্স্যাক্টলি মানে সেই জিনিসটাই কাজ করেছে। ভীষ্মকে
ব্যাসকে আমরা হ্যাঁ। দুজনকে দেখবো। এখানে একটা মানে কারণ আছে। অল্প প্রথম থেকেই তো আমরা এদেরকে শুনছি, মহাভারত যখন শুরু হচ্ছে, যখন অন্য কোনো চরিত্র নেই, হুম, ব্যাস রয়েছে, ভীষ্ম রয়েছে, কুন্তি হ্যাঁ, আর কয়েকজন তখন হ্যাঁ। তখন নতুন শুরু হয়েছে, তখন শোনার সেই আবেগটা হ্যাঁ। একদম নতুন ব্র্যান্ড নিউ একটা জিনিস হ্যাঁ। শুনছি। মানে আমার মনে আছে আজও আমি ড্রাইভ করতে করতে মহাভারতের ফার্স্ট এপিসোড শুনছি, বেরিয়েছি আমি শুনবো বলে হ্যাঁ, যে আমি একটা জাস্ট ড্রাইভ করব Drive আর আমি করতে রাস্তা 40 শুনছি। মিনিটের একটা এপিসোড শুনবো, আচ্ছা এইটার জন্যই বেরিয়েছি রাত্রিবেলায় ড্রাইভ করতে রাত্রিবেলায়। বেরিয়েছি। হ্যাঁ। মানে আমার কানে বাজে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এত- ওই যে এত সুন্দর গম হয়েছে। আওয়াজটা হুম। ওদের পরে একদম সেই। এবার তুই বল আমাকে, কারণ আমাদের যেটা হয়েছে যে ছোটবেলায় ধৃতরাষ্ট্র এই কৌরব পাণ্ডব একটা 8, 10, 12 বছর অব্দি একরকম রাখা হয়েছিল, তারপরে আমরা আবার পাল্টানো হলো, যে তারা বড় হলো, বড় হবার সময় এই যখন শুনলি প্রথম তোর ভয়েস সিলেক্ট হলো, ভয়েসের স্যাম্পল পাঠালি, কোনোদিন ভেবেছিলিস যে এই বিভিন্ন এই সময়কার গল্প করতে করতে এইখানে আসা? কারণ সঞ্জয়, উৎপল দা, এদের ক্ষেত্রে এরা আকাশবাণীতে বহু বছর ড্রামা করেছেন প্রত্যেকেই, সেখানে তুই এলি একেবারে, এবং তুই গৌরব, মানে তোদের দুজনের ক্ষেত্রে হ্যাঁ, তোর তো একদম, তবুও একদম। গল্প স্টোরির একটা অভিজ্ঞতা আছে। গৌরবের পডকাস্ট মানে স্টোরি নয়, ওই অর্থে গল্প সাহিত্য থেকে তুলে আনা গল্প নয়, ওর পুরো জীবনের ঘটনা শোনানো হয় ওর ওখানে। তো এইটা কিভাবে এটার সাথে করলি, কোপ আপ করলি কি করে, কি খুব সোজা feel কথা যদি করলি? বলি আমি, হ্যাঁ, আমার প্রথম দিন খুব ভয় লেগেছিল যে আমি মানে এরকম শব্দ বলবো কি script- করে? হ্যাঁ এই শব্দ বলবো কি করে আমি। কারণ প্রথমে তো আমি ছিলাম না, হ্যাঁ। আমি তো তোমাদেরটা শুনছি, হুম। শুনে ভাবছি দাঁত তো ভেঙে যাবে আমার। হ্যাঁ। সেটা তো সত্য, একটা আড্ডায় বলেছে মহাভারত থেকে ও কি শিখেছে, হুম। শব্দ শিখেছে, প্রণিপাত। ও আর কিছু শেখেনি। প্রণিপাত। প্রণিপাত। প্রণিপাত, ওটা তো প্রথমে প্রাণপাত প্রাণীপাত বলেছে, আচ্ছা, আচ্ছা। তারপর সভ্য মিক্সিং এ বলেছে সত্য, এটা একটা বিশাল ভুল হয়েছে, এটাকে প্রাণীপাত করিয়েছো, কোথাও তবে, প্রাণপাত করিয়েছো, সেটা সভ্য। তোমার কাছ থেকে যে তুই আগে তোর অভিজ্ঞতা বল, তুই উচ্চারণ আমার গুলো কথা শেখা, মানে উচ্চারণ নিয়ে কথা হচ্ছে বলে বলছে। ঠিক হ্যাঁ, আছে, সবাই আমি আমরা দাদাকেও এখানে জিজ্ঞেস করেছি। ভীষ্ম পিতামহী হয়ে গেছি। তুই বল। হ্যাঁ, আমি দাদাকেও জিজ্ঞেস যে মানে যখন বলো তখন শরীর প্রোনাউন্সিয়েশন জাহাজ। কেমন করে করো। হ্যাঁ, হুম। আমি শুনছি, হুম। শুনে নিচ্ছি ভিতরে যে হুম। আমি কি পারবো। তোর কিন্তু চিরঞ্জিতের এফেক্ট অনেক মানে কমে গেছে, মানে আমার এটা একদম আমার মনে হয় যে মানে এটাতে আমরা সবাই আনন্দ করছি, মজা করছি, হাসছি, দ্যাটস আ ডিফারেন্ট থিং, কারণ আমরা এভাবেই কাজ করি সবসময় আনন্দ একদমই করে। মানে কিন্তু বাংলাতে কারণটা বল। ছেলে মেয়েদের মধ্যে একটা প্রসেনজিৎ বা চিরঞ্জিতের এফেক্ট আছেই। তার কারণটা হচ্ছে, তার কারণটা ছোটবেলা থেকে সিনেমা দেখা। এবার যারা ধরো থিয়েটার ব্যাকগ্রাউন্ডের নয়, মানে তুই তারা এটা- শুনেছে, শুনে তাদের মনে হয় যে আচ্ছা ডায়লগ বুঝি এভাবেই দিতে হয়। তুই এই যুক্তিটা দিচ্ছিস কেন, কোন ব্যথা থেকে কারণ আমি দিচ্ছিস বহু সেটা ছেলে বল। মেয়েকে দেখেছি এরকম। তুই নিজে করিস নি করে আমি দিস? নিজেও করেছি, আমি তো এটা সবাইকে style নকল করার নকল চেষ্টা করার করেছি চেষ্টা কখনো না কখনো। হ্যাঁ। মলয় তো ফুল চিরঞ্জিত। হ্যাঁ। হ্যাঁ, পুরো তুই শুনিস নি ওর চিরঞ্জিত, শুনিস পুরো চিরঞ্জিত। সেই চিরঞ্জিত পরে থেকে শোনাবো। আপনি ধৃতরাষ্ট্রতে উত্তীর্ণ হলেন কি করে, সেটা বলুন প্লিজ। অনেক অনেক টানা পড়েন চলছে, তবে হ্যাঁ, এই লোকটি আর সত্য, সত্য। হ্যাঁ, হ্যাঁ এরা দুজন আমাকে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে। তার কারণ যে ক্যারেক্টারটা কিভাবে নিলি? এবার হ্যাঁ, যখন ধৃতরাষ্ট্র হয়েছে তখন ধৃতরাষ্ট্রের চরিত্রটা আমি পড়েছি, হুম, পড়ছিলাম। মহাভারত অনেকদিন আগে পড়েছি, হুম। সেখান থেকে আবার চরিত্রে ঢোকা, হুম, হুম, একটা ভালো বড় চরিত্রে ঢোকা। হুম, হুম, এবার পড়ছিলাম যে সে অন্ধ, সে একটা উগ্র তার মধ্যে রয়েছে, উগ্রতা তার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে আমি কোন এজের, হুম। হ্যাঁ এটা তো জানতেই হবে অবশ্যই। এটা জানতে হবে। তারপরে যে সত্যদা আমাকে যেটা বললো যে তোমার কিন্তু দুটো মানে পরপর আসবে, হুম। মধ্য বয়স থেকে তুমি বৃদ্ধতে যাবে। হুম, হুম, এবার সেখানে গিয়েও আমার প্রবলেম হয়েছে, আমি একটুখানি বয়স্ক করতে চাইছি হুম, চরিত্রটাকে ধরার জন্য। হুম, তার কারণ ওয়েটটা তো রাখতে হবে, হুম। মানে শেষ অবধি যেতে হবে। শেষ অবধি যেতে হবে, ধৃতরাষ্ট্রের ওয়েট রাখতে হবে। সেইগুলো আমাকে ঠিক করিয়েছে। হুম। আমি মানে পড়তে পড়তে শিখেছি। তোর ক্ষেত্রে ভয়েস ডেলিভারি, তুই তো একটা মানে এমন একটা চরিত্র, এটা নিয়ে আমাকে বোধহয় এটা নিয়ে ইন্দ্রাণীদির সঙ্গে একটা আলাদা এপিসোড করতে হবে। একদম কি হবে কৃষ্ণ? আমার ক্ষেত্রে সব থেকে মজা হয়েছে যেটা মানে মলয়দা বললো যে ওর ক্ষেত্রে এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা চরিত্রের গলার আওয়াজটা ধীরে ধীরে করে বদলাচ্ছে। হুম, হুম, এটা আমার ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা ছিল যে আমার চরিত্রের অনেক কঠিন জায়গা, আমার মনে হয় অনেক কঠিন জায়গা, অনেক শেডস ছিল, কিন্তু তার মধ্যে থেকে বলে না সব খারাপের মধ্যে একটা ভালো থাকে। ওই ভালো ব্যাপারটা ছিল যে ভাগ্যিস আমার চরিত্রের গলাটা কোনোদিনও বুড়ো হয়নি।
আমাকে প্রথম যখন আমরা কাজ করতে শুরু করলাম তখন কথা হলো না যে কৃষ্ণ বয়সটা বাড়ছে, তারপর হঠাৎ করে আরে কৃষ্ণর বয়স কেন বাড়বে, কৃষ্ণর তো বয়স বাড়বে না। ও বয়স না বাড়লেও এই যে কৃষ্ণের যে শেড মারাত্মক শেড, কোন সময় কিভাবে আমি এই চরিত্রটাকে নিয়ে বলতে গেলে মানে আমি অনেকক্ষণ ধরে বলতে পারি, মানে এত বড় মানে আমার এক্সপিরিয়েন্স এই চরিত্র। মহাভারত গল্পটাই তো তাই, আজও যে কারণে প্রাসঙ্গিক, যে কারণে আমি একদম আমি আগে ভয়েসের ডেলিভারির দিক থেকে বলি, তারপরে আমি আসবো একটুখানি চরিত্রগুলো। এই যে আমরা বলি যে চরিত্রটা হয়ে ওঠা আস্তে আস্তে, সেইটাই আমি একটু পরে আসছি। কিন্তু তুই আমাকে বল যে ভয়েসটা তোর রাখা, যে কিভাবে কৃষ্ণ হবে, এটা কি তুই কোনোভাবে কখনো, তোমরা কেউই বি.আর. চোপড়ার আগে কোনো মহাভারত দেখেছো? কেউ দেখেছো? মানে দেখতে হয়েছে? দেখো আমার কাছে রেফারেন্স হিসেবে তো বি.আর. চোপড়ার কৃষ্ণ তো ডেফিনেটলি ছিল, মানে ওটাই আমার কাছে মেন, সবার প্রথম হচ্ছে ওটাই আমার কাছে একটা খসড়া যে আমার এরকম হওয়া উচিত। এবার ওনারা কথা বলছেন হিন্দিতে, আমি কথা বলছি বাংলাতে, এবং তাদের দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। হিন্দিতে যখন কেউ কথা বলছে তখন সেটার যা টোন, বাংলায় কথা বললে ওই টোনে যদি কথা বলি তাহলে কিন্তু ভালো লাগছে। এবার সেক্ষেত্রে তোমার কথা আমি আর কি বলবো আলাদা করে, তুমি তো পুরো তৈরি করেছো আমাকে হাতে ধরে, ঠিক আছে? মানে হ্যাঁ সত্যি, মানে দিদি আমাকে প্রথম থেকে একদম ফার্স্ট দিন থেকে দিদি আমাকে তুমি আমাকে খসড়াটা দিয়েছো যে এই হলো কৃষ্ণ, যেতে রাত 1:30টার সময় ফোনে হ্যাঁ ফোনে সামনাসামনি। আর তার আগে আমাকে এত চরিত্র দিদি করিয়েছে, মানে হোমওয়ার্ক হিসেবে এত চরিত্র করিয়েছে, সেইটা একটা আমার মনে হয় সেটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। রাইট, কারণ যে কাজটা মলয় বা সঞ্জয় নানাভাবে আগে করে এসেছে, আমি ব্রেসের মধ্যখানে ঢুকেছি একদম, যে আমাকে এবার এটা করতে হবে, আর তারপর এত বড় একটা চরিত্র, মানে যার উপর সবার ফোকাস রয়েছে। কারণ তোর যে কন্টেন্টটা নিয়ে তুই এত বছর কাজ করেছিস, সেটা একটা স্পেসিফিক কন্টেন্ট, এবং সেখানে তুই নিজেই গল্পটা স্টোরি টেল করছিস, বলিস, সেইখানে তোর কোনো চরিত্র হয়ে ওঠার দায় থাকে না। এইখানে তো চরিত্র হয়ে ওঠার একটা দায় আছে। কোন চরিত্র হচ্ছে, যে বলছে যে আমি জন্ম আমি মৃত্যু, এবার আমি কোন চরিত্র হচ্ছি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। মানে আমি কালকে রাত্রিবেলাও শুনছিলাম, গতকাল রাতে আমি শুনতে আমি তাই মানে আলোচনা করছিলাম যে এটা আমি কোন চরিত্রটা করেছি, যে বলছে আমি জন্ম আমি মৃত্যু আমি সময় আর আমি হাসি আমি কান্না, মানে আমার জীবনের প্রত্যেকটা অংশের মধ্যে যে রয়েছে আমি তাকে হওয়ার চেষ্টা করছি, এবং এই হওয়াটা হতে গিয়ে আমাকে অর্জুন হতে হচ্ছে। মানে আমি এমন একটা চরিত্র করছি যাকে হওয়ার জন্য আমায় অর্জুন হতে হচ্ছে, আর যেই অর্জুনকে আমি গীতা এপিসোডে প্রথম থেকে শেষ পর্যন্ত ডায়লগ ডেলিভারি করছি। মানে ঠিক এই জায়গাটাতে আমি সঞ্জয় তোমাকে বলবো যে যেটা ও বললো গৌরব একদম, যে আমি কে, আমি হয়ে উঠছি, এবং আমি এইগুলো যেগুলো সাধারণ মানুষের মধ্যে, সকলের মধ্যে খুব কমন ফ্যাক্টর, সেগুলো নিয়ে আমি পুরো তৈরি করছি, এবং কৃষ্ণ নিয়ন্তা, সমস্ত ক্ষেত্রে নিয়ন্তা। কিন্তু আমি গৌরবের জন্য আমার একটা অন্য রকম প্রশ্ন আছে, সেটা আসছি আমি। কিন্তু তুমি বলো, এই কৃষ্ণই একটা সময় গিয়ে বলেছেন যে আমার কি রূপ না, মুনিদের মধ্যে আমি ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তাহলে এবং তুমি সেই ব্যক্তি, আমি ব্যাসদেব সেই মানুষটা, সেই ব্যক্তি যে কিনা কৃষ্ণের মতো আগাগোড়া সবটা জানেন, এবং তিনিও ঠিক কৃষ্ণের মতোই কখনো পার্ট হচ্ছেন, এই খেলার অংশ হচ্ছেন, আবার কখনো নিজেকে উইথড্র করে নিয়ে দাঁড়িয়ে দেখছেন কি হবে, কারণ তিনি এটাও জানেন তিনি আগামীতে কি হতে চলেছেন সেটাও জানেন, এবং এখানে নিজের পার্টিসিপেশনটাও জানেন কখন তাকে প্রয়োজন হবে। এই যে পুরো ঘুঁটি সাজাচ্ছেন একজন, এবং ঘুঁটির চালটাও জানেন আর একজন, ওই সাজানোটাও সে জানে। এই ক্যারেক্টারটা হতে গিয়ে, করতে গিয়ে কি মনে হয়েছে, কিভাবে ক্যারেক্টারটাকে দেখেছো অন্যভাবে, অন্য আলোয়? ফিলোসফিক্যালি এটা তো একটা বিশাল একটা মানে গভীর দার্শনিকতাটা, দার্শনিক ব্যাখ্যা ছেড়ে দিয়ে যদি চরিত্র, গল্পের চরিত্র ক্ষেত্রের কথা বলি, এখানে আমার একটা খুব বড় সুবিধে আছে, যেটা গৌরবের ক্ষেত্রে আমার মনে হয়েছে এই ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ একজন মানুষ যে সমস্তটা জানে, এটা হচ্ছে দুজন, কৃষ্ণ আর ব্যাস, একদম এই দুজন সবকিছু জানে। এইবার অবভিয়াসলি সেইখানে যখন মনে হচ্ছে যে কোনো ব্যাপারে যদি আমার রাগের কারণ হয়, এই কয়েকদিন আগে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল যে আচ্ছা কৃষ্ণ রাগবে কেন,
তার তো রাগের কিছু নেই, মানে সবটা জানেন, সে তো জানেই, এবং তিনি তো ঘটাচ্ছেন, সে তো জানে যে কি হবে না হবে। তাহলে আমি যদি এন্ড রেজাল্টটা জানি, আমি যদি পরে কি হবে জানি, তাহলে আমি রাগ দিয়ে যাবো কেন? আমি তো রাগবই না, কিন্তু রাগের জায়গা তো থাকছে, তাহলে সেখানে অ্যাক্টিংটা কি হবে? তো আমার ক্ষেত্রে আমি এই জন্য বলবো যে এটা অনেক সহজ হয়েছে, যেহেতু ন্যারেশন, সেখানে আমায় তো কোনো কিছুই খুব উচ্চকিত করতে হচ্ছে না। তো ফলে একটা নিরাসক্ত দৃষ্টিভঙ্গি নিয়েই আমি যাব, তার মধ্যে সাটল কিছু জায়গা, সেইটা ফলে আমার ক্ষেত্রে অনেক সুবিধে। এটা আমার ধারণা ওর ক্ষেত্রে কিন্তু খুব চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং ছিল। তবে হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় একদম রুদ্রমূর্তি কৃষ্ণকে তো দেখা গেছেই, এবং সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে সেই রাগের বহিঃপ্রকাশটা দেখানো উচিত, এবং আমি করেছি সেই জায়গায় খুব স্পেসিফিক। এটা লাস্ট দিনও আমরা যখন রেকর্ড করছিলাম তখনও আমি আর সভ্যতা মিলে আলোচনা করছি যে আচ্ছা এখানে কি কতটা রাগ করবো। সভ্যতা বলছে না না, এটাই রাগ হওয়া উচিত, কারণ তুমি অলরেডি যুদ্ধক্ষেত্রে, তুমি যতই জানো যে সব তোমার হাতে, তাও তোমাকে সেই মোটিভেশনটা দেওয়ার জন্য তো রাগটা দেখাতে হবে। ইউ হ্যাভ টু শো ইউর অ্যাঙ্গার, যাতে অর্জুন তোমার রাগটা দেখে বুঝতে পারে যে না, আমার এই কাজটা করা উচিত, যাকে আমি ভালোভাবে বলে হচ্ছে না, বলে না যে বাঁকা আঙুলে ঘি ওঠানো। ওই তারপরেই তো অর্জুন তোমার ওই যুদ্ধক্ষেত্রে নামছে, নইলে সব পাণ্ডব সেনারা পালিয়ে যাচ্ছে, আপনি থামুন আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ খুব রেগে গিয়ে সবাইকে এটা প্রমাণ করছে, দেখো আমি রেগে গেছি, এবং ভীষ্ম, দ্রোণ এরা সবাই জানে যে এ যদি রেগে যায় তাহলে আমাদের যুদ্ধটা আর এতদিন চলবেই না, আজকেই সব শেষ। তো সেখানে যুদ্ধটা যাতে চলে শেষ পর্যন্ত, যেটার মানে রটনা, এইটাকে যদি রটাতে হয়, তাহলে ঘটনাটা যদি ঘটাতে হয়, তাহলে রাগটা তখন বহিঃপ্রকাশ হবে। এই জায়গাটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং ছিল, যে কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখবো না। তোরা বারবার খালি মানে আর্টিস্ট হিসেবে ডেলিভারিতে বলছিস, আমি বলছি এই যে ক্যারেক্টারটা, ব্যাস ক্যারেক্টারটা যে শেডস নিয়ে চলছে, মানে পুরো ঘটনাটা তো ঘটানোর একদম মূলে ব্যাস সবার আগে প্রথম সত্যবতী ব্যাসকে নিয়ে এলো, যেখানে মানে বংশটাই আর এগোয় না। এবং এই যে বারবার মানে সন্তান উৎপাদনের যে মাধ্যমগুলো বারবার এনে 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 দাঁড় করানো হচ্ছে, আমরা বারবার আলোচনা করি যে এটা একটা সুন্দর একটা ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা ঘটনা যায়, তার ঘটনার পরতে আর একটা, যেটাকে আমরা সাবটেক্সট বলছি, সবটা দেখাচ্ছে প্রত্যেকে কোনো না কোনো দৈব নির্দিষ্ট কোনো না কোনো ভাবে অভিশপ্ত জীবন নিয়ে এখানে এসে এই লীলা করছে, করে তারা আবার প্রত্যেকে স্বর্গে ফিরে যাবে। সে মানে ভীষ্ম থেকে আরম্ভ করে সবাই, অষ্টবসুর এক বসু, এই সমস্তটা কোথায় সবাই দেবতার অংশ, অথচ এই দেবতার অংশের মধ্যেও মানবিক গুণ দিয়ে দিচ্ছেন, মানবিক গুণের মশলা দিচ্ছেন। আমাদের কাছে মহাভারতটা একটা আয়না এসে দাঁড় করাচ্ছেন, ব্যাসদেব, সময়, যাই বলো, আমাদের মহাকাব্য, আমাদের লিটারেচার। তো এই জায়গাগুলো, এই চরিত্রগুলো যে একটা হয়ে ওঠা, কারণ আমি কৃষ্ণের বেলা আরো কাছ থেকেও দেখেছি ওকে, ওর সাথে কথা বলেছি, কনস্ট্যান্ট এসে পুরো বাবু হয়ে বসে একদম বসতো, তাহলে একটু বলো কি হবে। কৃষ্ণ মানে ডায়লগ শুরুর আগে থেকে স্ক্রিপ্ট নিয়ে পড়ে এ করে, স্ক্রিপ্ট আমরা বাড়িতে দেব না, অনেক কথা স্ক্রিনশট তুলে তুলে নিয়ে গেছি ওর পোর্শনে। তো কত রকমের ঝুট ঝামেলা ওর সাথে আমাদের সইতে হয়েছে। তো এই সমস্তগুলো নিয়ে কিন্তু এই যে একটা হয়ে ওঠা আস্তে আস্তে, এটা তো তোমাদের প্রত্যেককে হয়ে উঠতে হয়েছে। এই হয়ে ওঠার মানে তুমি যখন ঢুকছো, তুমি জানো আজকে তুমি অন্য কোনো চ্যানেলের অন্য কোনো ক্যারেক্টার করতে আসছো না, তুমি ব্যাস হয়ে উঠছো, তোমাকে ব্যাস হিসেবে গলাটা দিতে হবে, ব্যাসদেব। কিভাবে নিজের মধ্যে এই ক্যারেক্টারটাকে ক্যারি করতে হয়, তো সেটা কি করে ক্যারি করো? সেটা হচ্ছে, কারণ তোমরা যদি শুধু সুপারফিশিয়াল ভয়েস দিতে, আমি সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম এটা সুপারফিশিয়াল ভয়েস। এই যে অ্যাক্টিংটা, বডি অ্যাক্টিং, এটা নিয়ে একটা অন্য হিস্ট্রি আছে বলে এই যে বডি অ্যাক্টিং হয়ে ওঠাটা কি করে হয়ে উঠলো? এখন একটা ব্যাপার যেটা আমার মনে হয় যে মাইক্রোফোনের সামনে ফাঁকিবাজি চলে না, একদম একেবারেই চলে না। ফলে আমি যদি অনুভব না করি, আমি যদি না হয়ে উঠি, আমি ফাঁকিবাজি করে শ্রোতাকে ভোলাতে পারবো না। তো সেক্ষেত্রে প্রথমত মহাভারত বিষয়টা সম্পর্কে আমাদের একটা এমন সমীহ শ্রদ্ধা আছে এবং আমাদের হৃদয়ের এত কাছাকাছি। যেমন মনে আছে যখন মহাভারত শুরু হয়, তখন আপনি যে পোস্ট দিয়েছিলেন, সে তো আমারও মনের কথা, আমাদের সবারই বোধহয় মনের কথা, যে
কোন সময়ে আমাদের মহাভারতটা শুরু হচ্ছে। অদ্ভুত, আমি তো রিলেট করতে পারছি যে যুগটা সেই সময় ছিল, যে অন্যায় অত্যাচার হয়েছিল, আজকে যখন আবারও সেই অন্যায় অত্যাচার সমাজের বুকে দেখতে পাচ্ছি, তখন যেন আমাদেরই এক প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠছে এই মহাভারত। একদম। তো সেই হিসেবে আমাদের প্রত্যেকের কাছেই মহাভারত, রামায়ণ এগুলোর একটা আলাদা অস্তিত্ব রয়েছে, মহাকাব্যিক অস্তিত্ব, মহাকাব্যিক জেস্টার যতই থাক, আফটার অল এটাতে প্রতি মুহূর্তে, প্রতি যুগের ঘটনা। এবং ফলে আমরা তো সবাই ছোটবেলা থেকেই মোটামুটি এই চরিত্রগুলোর সঙ্গে পরিচিত। সেই চরিত্রটা যখন তোমাকে হয়ে উঠতে হলো, কি হলো? মানে আমি বলছি একটা বেসিক আইডিয়া কিন্তু আমাদের সবার ছোটবেলা থেকে একটু 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 করে গ্রো করেছে, এবং সেই আইডিয়া গুলো কিন্তু আবার সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে পাল্টেওছে। ছোটবেলায় যেভাবে ভাবতাম, বয়স যত বেড়েছে একটু একটু অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখতে শেখা, অন্য অ্যাঙ্গেল থেকে। তো এইগুলো ডেফিনেটলি সাহায্য করেছে। একদম যদি কিচ্ছু জানি না, তার থেকে আমি জানি ব্যাপারটা, ক্যারেক্টারটা সম্পর্কে, সেখান থেকে সেই ক্যারেক্টারটাতে ঢুকতে সুবিধা হয়। এবং দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে আমাকে যে ক্যারেক্টার দেয়া হলো, তাতে ঢোকার যে প্রধান চাবিকাঠি সেটা হচ্ছে আমার টেক্সট। তো সেই টেক্সটটা যদি আমি খুব মন দিয়ে পড়ি, বারবার করে পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রথম একটা ছবি দেখতে হবে, যে আমি সেই ছবিটা দেখতে পেলাম কিনা। এবার যদি আমি সেই ছবিটা দেখতে পাই, এবার আমি চেষ্টা করব আমার গলা দিয়ে সেই ছবিটাই অডিয়েন্সকে দেখা, ওই ছবিটার পার্ট হয়ে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখছি সেটা যেন তারাও দেখতে পান, সেই চেষ্টাটাই করে যাওয়া। আমার ক্ষেত্রে যেমন একটা জিনিস হয়েছে যে মানে আমি খুব মানে আমার ক্ষেত্রে দুটো সুবিধে হয়েছে। মানে তুমি চরিত্র হয়ে ওঠা নিয়ে সবার আগে তো মানে আমি কি চরিত্র হবি, এক্স্যাক্টলি মানে কি চরিত্র, মানে আমি সব, এই আমি সবটা আমি হব কি করে এক। কিন্তু আমার ক্ষেত্রে যেটা খুব হেল্প হয়েছে সেটা হচ্ছে আমি যেমন প্রথম থেকে ইউটিউবে আমি মোটিভেশনাল ভিডিওস বানাই, এবং আমার জীবনে প্রচুর ছেলে মেয়েদের সঙ্গে আমার কথা হয় এই একটাই ব্যাপার নিয়ে যে লাইফে কি করব, এই একটা প্রবলেমে পড়েছি কি করে সলভ করব, মোটিভেট করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় হয়তো কোনো প্রোগ্রাম করছি এই মোটিভেশনাল কথা নিয়েই। তারপর আমি ইন্দ্রাণীদির সঙ্গে একটি বড় তোমার অডিও অ্যাপে কাজ করেছি, সেখানে আমি মোটিভেশনাল কথাই বলতাম। তো আমার যখন প্রথম এই চরিত্রটা পাই, আমি সবার আগে খুঁজছি যে এই চরিত্রটা যদি আমাকে হয়ে উঠতে হয়, আমি জানি যে এই চরিত্রটার মানে এই চরিত্রটার কোনো আগে থেকে কিছু নেই, আমি কিভাবে বুঝবো সেটা। তো সবার আগে আমাকে নিজেকে বুঝতে হয়েছে যে আমি কে, আমার কাজ। এবার একটা মজার ব্যাপার বলি, তার ঠিক 2 দিন আগে আমার এক অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড আছে, তার সাথে আমি ড্রাইভ করে যাচ্ছি। তো তাকে বলছি, মামা তুমি আমার তো চার্টটা দেখেছো, তুমি বলো তো দেখি আমি জীবনে কি কাজ করলে সব থেকে বেশি আমার জীবনে সাকসেস। তো আমায় বলেছে তোমার চার্ট ফার্ট দেখতে হবে না, তুমি জীবনে শুধুমাত্র পথ দেখাও, তাহলে দেখবে তুমি জীবনে অনেক কিছু করবে। হয়তো তুমি যেটা করে এসছো সেটাই করো। বললাম বাহ। এবার তারপরে আমি পেলাম কৃষ্ণ চরিত্র, এবং কৃষ্ণ চরিত্রেরও কাজ হচ্ছে পথটাই দেখানো। এটা আমার কাছে রিলেটেবল হয়ে গেল যে বাংলার ছেলেমেয়েরা আমার গলায় মোটিভেশনাল কথা শুনেছে, এবার তারা যখন আমার কাছে কৃষ্ণ শুনবে, তাদের কাছে ব্যাপারটা শুনতে মনে হবে যে না ঠিক আছে, মানে আমি এই গলাটায় এই কথাগুলোকে নিতে পারি। এক। এবার দ্বিতীয় ব্যাপার হলো সেলিং পয়েন্ট বলছিস। হ্যাঁ, মানে সেলিং পয়েন্ট তো বটেই। এবার সেকেন্ড থিং হচ্ছে আরে আমরা তো ক্যামেরার সামনে এগুলোই করি। এবার সেকেন্ড থিং হচ্ছে যে এই চরিত্রটা করতে গিয়ে আমি ছোটবেলা থেকে, যেমন আমি বলছি, আমি ছোটবেলা থেকে টুকটাক গীতাটা আমি মাঝে মাঝে পড়ি। এই পড়াটা আমার জন্য একটা সুবিধা। বাড়িতে একটা এনভায়রনমেন্ট আছে, আমার বাড়িতে ছোটবেলা থেকে আমি গোপাল দেখে এসেছি। ছোটবেলা থেকে তুই দৈব ওই মানে স্পিরিচুয়াল ওই দিকটা আমি বলছি, আমি বলছি এখানে এমন একজন কৃষ্ণ ক্যারেক্টার, আমরা আজকের দিনে বলি তাকে বিশাল বড় রাজনীতিবিদ, বলছে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ, অথচ করছেন অনেক অধর্মের মতো কাজ, অনেক আমি অধর্ম হয়তো বলাটা ঠিক হয়, অনেক অনৈতিক কাজ করছেন, অনেক আশ্রয় নিচ্ছেন। এটা তুই বলতে পারিস যা হবার তাই তো হবে, আমরাকে নিমিত্ত মাত্র, এই ব্যাপার। কিন্তু এই যে আমি বলতে চাইছি এই যে ঘটনাগুলো ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হচ্ছে, ধর্ম রক্ষার জন্য অনেক অনৈতিক কাজও তাকে করতে হচ্ছে, এবং তাকে করার জন্য অন্যকে নির্দেশ দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে। এই ব্যাপারটাকে তুই আজকের দিনে কিভাবে দেখবি? তুই কখনো কখনো ক্যারেক্টারের ডায়লগও রেকর্ডিং করেছিস, এক্ষেত্রে শেষের দিকে তো এখন অনেকগুলো করছিস, যেহেতু 70 হাতের সময়ও নেই আর ঠেলতে পারছিস না ওদিকে, অটোমেটিক্যালি করতে হচ্ছে তোকে, করছিস, ওদের ঠেলাঠেলি চলে, এটা এখন হচ্ছে না। হ্যাঁ, তো
এবার তুই যখন সমস্ত কিছু একসাথে বসে, এবং যেটা বারবার বলার, আমাদের কিন্তু আমরা চেষ্টা করি অনেক সময় অনেককে একসাথে নিয়ে ভয়েসটা রেকর্ডিং করতে, কিন্তু এরা সব তো বড় বড় রতি মহারথী, কারোর সময় সাথে কারোর সময় আমরা মিল করাতে পারি না, ম্যাচ করাতে পারি না। তো কাজেই এরা বিভিন্ন বিচ্ছিন্ন সময় এসে বিচ্ছিন্ন চরিত্র বলে যান। সেই সমস্তটা নিয়ে তোকে বসে একটা সুতোয় গাঁথতে হচ্ছে। এবং যেটা গেছে, মানে গীতা পর্ব যেটা গেছে, সেটাতে তুই তো পুরো ছক্কা হাঁকিয়ে দিয়েছিস, যে কিনা ইন্দ্রাণীদির মতো এত খুঁতখুঁতে, যিনি অডিওর একটু এদিক থেকে ওদিক হলে পর হয়ে যান। ইন্দ্রাণীদি বলেছেন যে আমি সারাদিন অফিস করে আসতে আসতে, ওটা আমি শুনেছি কিউসির সময় যখন ফার্স্ট পাঠানো হয়েছে, রিলিজের অনেক আগে, 7 দিন আগে। তো আমি এই এপিসোডটা আমি বিশেষ করে 7 দিন আগে বলেছিলাম, আগে ডেলিভারি কর ফর কিউসি, মানে কোয়ালিটি চেকিং এর জন্য। ইন্দ্রাণীদি অফিস থেকে ফিরতে ফিরতে গাড়িতে ওটা শুনে আমাকে ফার্স্ট কমেন্ট করেছেন যে শাওলি আমি কাঁদতে কাঁদতে শুনতে এসেছি, শুনতে আমি কেঁদেছি গাড়িতে। এবং আমার মনে হয়েছে আমি কোথাও হয়তো একটু ভেসে যাচ্ছি। আমি ওই জন্য পরের দিন সকালে 8:30টায় উঠে চা হাতে নিয়ে বসে শুনেছি যে আমাকে খুব ক্রিটিক্যালি বিচার করলে হবে না, আমি কাউকে চিনি না, আমি কিছু জানি না। এবং ইন্দ্রাণীদি বলেছেন যে গীতাটা ইন্দ্রাণীদির নিজের একদম মানে ব্যক্তিগত জীবনে, যেটা আমরা নানান মানে আমাকে শেয়ার করেছেন বলে আমি বলছি, যে খুব একটা ক্রাইসিসের সময় মানে সবাই বারবার গীতা পড়েন বিভিন্ন সময়। তো বলছে গীতার, আর ইন্দ্রাণীদি সত্যি অধ্যায়ে লাইন বাই লাইন মুখস্থ গীতা। মানে আমার সাথে যখন কথা ছিল, ওই অধ্যায়ে তুমি কত নম্বর শ্লোকে দেখবে ওইটা আছে, ওটা দেখো তো, ওটা বাদ যায়নি তো। আমি খেয়াল করছে না আমার এখন, আমি তো আগের দিন শুনেছি রাত্রে, তাও 2 দিন আগে মিস করে, আমি তখন তো খুব ওভারওয়েলমড হয়ে গেছিলাম। তুমি মানে পুরো অধ্যায়ের শ্লোক নাম্বার ধরে বলে দিয়েছেন ইন্দ্রাণীদি, ভাবা যায় না। মানুষটা এমনি পুরো অডিও মানে লিটারেচার, যে কোনো লিটারেচার পুরো ভুলে খাওয়া। ইন্দ্রাণীদি যখন আমার বললো তুমি ওইখানে যেভাবে ভয়েস দিয়েছিলে, যেভাবে লোককে বোঝাতে, তুমি এক্স্যাক্ট সেই ভয়েসটাতেই কৃষ্ণ করবে। আমাকে যখন বললো এই কথাটা, আমার পুরো ক্যারেক্টার বদলে দিয়েছে। মানে আমি তখন বলে না যে যা পুরো মাঠটাই তোর খেলা। তো আমি তখন ওই যে ওকে, যদি আমাকে তুমি বলো যে হ্যাঁ এই ভয়েসটা, যেটা প্রসঙ্গে আমি বলছিলাম যে এই ভয়েসটা যদি আমি যেখানেই কাজটা করেছি সেইভাবেই যদি আমার এটা করতে হয়, তাহলে তো আমি পথটা পেয়ে গেছি, আমি বুঝে গেছি। তোকে সাংঘাতিক একটা কনফিডেন্স, অদ্ভুত কনফিডেন্স, মানে ওই কনফিডেন্সটা অন্যরকম কনফিডেন্স, যে ওকে মানে নাও আমি এটা আমার এক্স্যাক্টলি, আমাকে বলেছে তুমি সেটাই থাকবে, তুমি একদম এদিক ওদিক করবে না, কোনো সুপারফিশিয়াল ভয়েস দেবে না, তুমি যেই ভয়েসে কথা বলো, তুমি যেভাবে কথা বলো ওইভাবেই বলো, মানে মাঠটা পুরো চেনা। এবার এই সমস্ত জিনিসগুলো তোর কাছে এসেছে এবং তুই পুরো ইন্দ্রাণীদি বলছিস মানে এটা কিছু হয়নি। এবং বলে রাখি যে গীতা এপিসোডে ব্যাকে যে শ্লোকগুলো বিজিএম হিসেবে শুনেছেন, সবকটা হারমোনাইজেশন মানে সবকটা হারমোনির স্কেলের সবকটা ভয়েস একা সব্বর। সমস্ত কথা সুন্দর হয়েছে। ইন্দ্রাণীদি আমাকে বলছেন একটা কোথাও কি কোনো ফিমেল ভয়েস গেছে? না, ওটা কালকে আমাকে ওটা প্রিয়াঙ্কা বলেছে, এখানে শাওলিদির গলা আছে না, এটা হারমোনি ভয়েস, কোনো হারমোনি ভয়েস, প্রত্যেকটা স্কেল এত হাই, উপরের নোটগুলো মেয়েদের মতো শোনাচ্ছে, বাট অসাধারণ হয়েছে, কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, এই যে পুরোটা তুই করলি ধরে, এবং এটা তো আজকে এসে আমরা একটা ক্লাইম্যাক্সের জায়গায় পৌঁছচ্ছি, আমাদের আরো পথ আছে বাকি, কিন্তু তার আগে থেকে প্রথম এপিসোড থেকে আমরা যে কনস্ট্যান্ট কি মিউজিক হবে কিছু কি ভেবে এসেছিস, বা এখনো তোর কি কিছু ভাবনা চলছে? প্রথম দিকে যেটা হয়েছিল সবচেয়ে বড় প্রবলেম, যেটা মানে মহাভারতের ক্ষেত্রে হয়েছে, অন্য যখন আমরা অডিও ড্রামা করি এখনকার সময় দাঁড়িয়ে পাঁচ দিয়ে একটা গাড়ি চলে গেলে আওয়াজও দিতে পারবো, একটা হকার হেঁটে যাচ্ছেও দিতে পারবো, বা দুটো কুকুর ডাকছেও দিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে গিয়ে সব ধরনের ফল ইউজ করা যাবে না। ভীষ্ম আর ধৃতরাষ্ট্রের মধ্যে কথা হচ্ছে, পিছনে একটা কুকুর ডাকছে তো দেওয়া যাবে না। এবার আমরা মানে প্রথম দিকেই ভাবতে হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা কি হবে। মানে মহাভারতের রাজমহলের মধ্যে কথা বলছে দুটো লোক, তো বাইরে থেকে কি শোনা যাচ্ছে মানে প্রথম। তারপরে আমরা যে ডিসাইড করলাম সবাই মিলে যে খালি পাখির আওয়াজ থাকবে হালকা করে, আর রিভাবের উপর খেলা হবে। মানে তোমার রাজমহলের মধ্যে কথা বললে একরকম রিভাব, আবার যখন আউটডোরে তুমি চলে যাচ্ছে হাওয়ার আওয়াজ, পাখির আওয়াজ, ভুলভাল আওয়াজ তো কিছু ইউজ করা যাচ্ছে না, কোনো কিছু ব্যবহার করা যাবে না। এবার এই করতে করতে চললো, আর গল্প আর কত আর আউটডোরে নিয়ে যাওয়া যায়। এইবার চলার পরে
আউটডোরে প্রশ্ন, আউটডোরে কি কোনো নদী আছে, সমুদ্র? মানে কিছু তো একটা দিতে হবে। মানে এরকম হয়েছে প্রথম, মানে আমার প্রথম দিকে একদম মনে আছে যে মানে আমার ইন্দ্রাণীদি এসছে ফার্স্ট এপিসোড যখন করছি, একদম ফার্স্ট এপিসোড, দিদি ইন্দ্রাণীদি আমি আর মৌহাদি ছিল, হয়ে গেছে আমার রেডি করা। শুনছি ওই সিনটা হচ্ছে গিয়ে তোমার গঙ্গার খোঁজে এসে দেবব্রত এবার ঘোড়া করে এসছে। এবার আমি ন্যাচারালি ভাবছি যে খালি একটা নদীর আওয়াজ চলছে কন্টিনিউয়াস, পাখির আওয়াজ, কোনো মিউজিক নেই। তখন আমাদের প্ল্যান ছিল যে বেশি মিউজিক দেবো না, যেহেতু মহাভারত একটু ওই অ্যাম্বিয়েন্সের উপরই। এবার শুনছে ইন্দ্রাণীদি হচ্ছে, ভালো চলছে, হঠাৎ ঘোড়া ডেকে উঠেছে। আমি তো বসিয়ে রেখেছি একটা সাইডে একটা ঘোড়া ডাকছে, ঘোড়াটাকে দাঁড় করিয়ে এসছে। মানে সে ডাকলে খুব ইলজিক্যাল ব্যাপার নয়, কিন্তু তারপরে আমার নিজেরও শুনে মনে হচ্ছে না মানে একটা রোমান্টিক কথা বলছে, ঘোড়া কেন ডাকছে। তারপর ডিসাইড হলো যে না, অ্যাম্বিয়েন্সটাকে আমরা একটু কমই রাখবো, রেখে একটু মিউজিক দিয়ে আমরা খেলা করি। মানে এবার মিউজিক করতে গিয়ে এবার কোন ইনস্ট্রুমেন্ট দেবো, হ্যাঁ মানে মহাভারতের টাইমে কি বাজতো। তারপর আমরা ভাবলাম না, এটা মানে ওইরকম ভাবে ডিল করলে হবেই না, মানে বিজিএম মানে আমার মনে হয় বিজিএম, দেখো স্ক্রিপ্টকে তুমি তো বদলাতে পারছো না, কিন্তু তুমি যখন বিজিএম কে বদলাচ্ছ, সেই বিজিএমটা তোমার কোন সময়ের প্রোডাকশনের সেটাকে বর্ণনা করছে। এইবার এই ক্ষেত্রে তো সেটা করা যাচ্ছে না, মানে করা যেত হয়তো, কিন্তু তার থেকে মানে যেহেতু আমরা শুনছি তো এখনকার ডেটে দাঁড়িয়ে, আর এত অডিও স্টোরি চতুর্দিকে হয়, একটা মানুষের কান সেট হয়ে গেছে একরকমের বিজিএম। কিন্তু বিজিএমটাকে তুমি যদি ওইভাবে নাও, দেখো পিরিয়ডিক্যাল যে তখনকার দিনে হয়েছিল বলে খালি মানে কোনো ভয়ঙ্কর সিনেরই দামামা বাজতে শুরু করে, ডাউন তাহলে তো হবে না। এত মানে 50টা এপিসোড, ওটা মানে খুব বোরিং লাগবে। তো তখন আমরা ওটা প্ল্যান করলাম যে বিজিএম যে কোনো কিছু হতে পারে, মানে একদম অ্যাবস্ট্রাক্ট, মানে তোমার ডিস্টরশন যেটা রাখা যায় আর কি। পিয়ানো ইউজ আছে প্রচুর জায়গায়, আমরা ভায়োলিন ভয়ঙ্কর ভাবে ইউজ করা হয়েছে। এবার তোমার ড্রামস এরকম ভাবে ডাইরেক্ট আমরা কোনো জায়গায় ইউজ করিনি, সব জায়গায় দেখবে ম্যাক্সিমাম। এটা ভালো বলেছিস মলয়, একদম এটা দিয়ে ধরে রাখ, এটা তো বেড, এটার উপরে সবটা হচ্ছে। এমনকি ও তো রীতিমতো মহুয়াকে মাঝে মধ্যে অ্যাটাক করে, এটাতে যদি বেশি বান দিয়েছো তুমি। আরে বান না, তুমি অদ্ভুত দেখো। এবার এমন এমন সাউন্ড লিখছে, বরুণদেব একটা রথে করে আসছে, তার চাকার আওয়াজ মেঘের গর্জনের মতো। এবার সেই রথ, এই বরুণদেব না, ইন্দ্রদেব আসছে না, সে ন্যারেশন তো আসলো, ঠিক আছে, একটুখানি বিদ্যুতের আওয়াজ দিলাম, ঠিক আছে। তারপরে মানে সিনটা চলছে, অর্জুন মানে ইন্দ্রের সেই রথে বসলেন এবং স্বর্গেতে সব দেখতে দেখতে যাচ্ছেন, এখানে উলুধ্বনি হচ্ছে এবং রথটা চলছে কিন্তু কন্টিনিউয়াসলি, কিন্তু রথের চাকার আওয়াজ মেঘের গর্জনের মতো। মানে ওটাও এবার কি করে বোঝাবে সেটা, বুঝতে পেরেছো? মানে রথটা চলছে তো আমাকে ওটা যখন বলছে ন্যারেশনে যে রথে করেই যেতে দেখছে, তোমাকে এমন ভাবে সেট করতে হচ্ছে যাতে কানকে কোনো রকম, হ্যাঁ এবার মেঘের আওয়াজটাকেই কেটে আমাকে টুইক করে ওটাকে কেটে কেটে লুপ বানিয়ে 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 এমন করতে হয়েছে যাতে মানে চাকার আওয়াজও মনে হয়, অথচ এরকম মনে হয় যে বারবার করে বুঝতে পেরেছো তো? এবং আরো অনেক আছে, একটাতে সেদিন জানি কি বলছে, নাগলোকে ভীম বলছে জলের তলায় রয়েছে, এবার তার অ্যাম্বিয়েন্স কি হবে? মানে নাগলোকে যখন ভীম গেছে জলের তলাতেই রয়েছে, অ্যাম্বিয়েন্স কি হবে? কিন্তু ভ্যাকিউম, মানে নিঃশ্বাস নিতে পারছে, সে সব করতে পারছে, অথচ মানে 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 জলের নিচে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তার মাঝখানে দাঁড়িয়ে ওরা যা কাজকর্ম করছে, প্রাসাদ কি করবো, ওই ওয়াটার বাবেলসটাকে টুইক করে জলের নিচে যাতে। এবং বারবার খুব এই ব্যাপারে ভীষণ ওয়াকিবহাল থাকে, মহুয়া যাতে অনেক রকমের রথ না দেয়, একজন এক একটা রথে আসলে এবার এক একজন রথের আওয়াজ এক এক রকম, সেটা তো ন্যারেশনে আছে, ও তো বলে বেরিয়ে যাচ্ছে। এবার সেই আওয়াজটাকে তোকে জাস্টিফাই করতে হবে, মহুয়াদি বেশি রথের আওয়াজ দিও না। এবার মহুয়ার বক্তব্য, আমি কি এটাকে তাহলে বাদ দিয়ে দেবো? মহাভারতে আমাকে হাত দিতে বলবি না, একটা সাংঘাতিক যুদ্ধ চলে, একটা সাংঘাতিক দর কষাকষি, বার্গেনিং চলে। আরে ওই তো একদিন এসে দেখি সভ্য প্রচন্ড মানে বিরক্ত হয়ে খিচিয়ে বসে আছে, কি হয়েছে? আরে দৌড়, এই যেটা হয়েছে সারাক্ষণ পান ছড়ে যাচ্ছে, কি করবো, কত পান ছড়াবো? আরে ওইটা তোমার সিকোয়েন্সটা এরকমই, একজন করে আসছে রথে করে, এসে বান মারছে, একজন মরে যাচ্ছে, আবার রথে করে চলে যাচ্ছে, আবার পরের জন আসছে রথে করে বান মারছে, আবার আরেকজনের কারো কিছু হচ্ছে, সে আবার রথে করে চলে যাচ্ছে। এবার যদি বারবার করে আমি রথের আওয়াজটা দিতে দিই তাহলে তো মানে তোমার কিরম লাগবে বলো তো? একবার রথের আওয়াজ এলো, মান মারলো শিখ, আবার একটা আওয়াজ, আবার রথ চলে গেল, আবার রথ
রথ এলো, আবার রথ চলে গেল, মানে ভয়ঙ্কর খারাপ লাগবে শুনতে। ওই জন্য তখন ওই ম্যানেজ করতে হয়, তখন কিছু এফেক্টস দিয়ে যে ওই মানে 2-4টে জায়গায় দিলাম না, আবার একটা রথের আওয়াজ দিলাম, ওইরকম ভাবে। এই যে এই গীতার বেলাটা মানে অন্তত আমি অনেক আগের থেকে এটা প্ল্যান ছিল, না কারণ কেন মানে কি হয়, আমরা তো ভেতরে মানে মহুয়াদি লেখার থেকে সামনেই দেখতে পাচ্ছি মহুয়াদি লিখছে, দিদি মহুয়াদিকে কি বলছে, ইন্দ্রাণীদি দিদিকে কি বলছে, পুরোটা কানে ঢুকছে। এবার তো আমি আগের থেকে বুঝতে পারছি যে মানে গীতা যে এপিসোডটা হবে সেটা একটা ভয়ঙ্কর কিছু একটা মানে হবে আমার জন্য আর কি, একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আমি আগের থেকে ভাবছি যে মানে এবার গীতা তুমি ধরো কৃষ্ণ বলছে, তুমি দেখবে গীতাতে যখন আছে কৃষ্ণ তো এতক্ষণ অব্দি মানুষ ক্যারেক্টার ছিল, এই গীতার সময় এসে কৃষ্ণ ভগবানের মতন তোমার বাণী দিচ্ছে, দর্শন করাচ্ছে বা বাণী দিচ্ছে। ওই জন্য দেখবে গীতাতে যখন ধৃতরাষ্ট্র বা সঞ্জয় কথা বলছে, আবার যখন তোমার অর্জুন কথা বলছে, অর্জুনের পিছনে দেখবে কোনো বিজিএমই দেওয়া নেই, খালি কুরুক্ষেত্রে দেখবে হাওয়ার আওয়াজ দেওয়া বসানো, যাতে মানে যখনই কৃষ্ণটা আসছে তখনই যাতে মনে একটা অদ্ভুত কিছু ঘটতে চলেছে। ওই গ্যাপটা যদি আমি না দিই, এবার সেটা একটা গেল, সেটা মাথায় প্ল্যান করেছিল। এবার ভাবছি যে এত বড় বড় ডায়লগ মানে বোঝাতে শুরু করছে মানে তো শেষ হচ্ছে না, এবার কিছু বসাবো কি, কারণ ডায়লগ বাজছে তো এটা দেওয়া যাবে না, কৃষ্ণ বলে চলেছে তার পিছনে ছেলে দেওয়া যাবে না, দেবটা কি মাথায় অনেকদিন ধরে ঘুরছে। তারপরে ডায়লগ ছোট করতে পারছেন, মানে গীতাতে হাত দেবো তবু তো আমাদের ডায়লগ বাড়বে, আরেকটু বেশি লিখতে পারলে ভালো, কিন্তু আবার এসে কিছু অ্যাড করতে হয়েছে। এবার তারপরে আমি মহাদিকে জিজ্ঞেস করলাম, মহাদি শ্লোক কি রাখা যায় কোনোভাবে? আর আগেও আমরা 2-4টে অন্য এপিসোডে শ্লোক ইউজ করেছি, বললো হ্যাঁ শ্লোক রাখ, তখন এই শ্লোকটার কথা বললো মহাদি। তারপরে আবার ভাবলাম যে শ্লোক রাখবো, পুরোটা এরকম গান চলবে প্রথম থেকে শেষ অবধি, লোকে তো শুনতে শুনতে পাগল লাগবে। তারপর সত্যের সঙ্গে এই যে ছোট ছোট খুদ মানে এটা বলা যত সহজভাবে বলে যাচ্ছে না, জিনিসটা কিন্তু এতটা সহজ নয়। হ্যাঁ, এবং একটা জিনিস যেটা অবশ্যই সুবিধা হয়েছে সেটা হচ্ছে যেহেতু মানে চিন্তা ভাবনা থেকে শুরু করে এবং মহাভারত নিয়ে যতগুলো মিটিং হয়েছে সেগুলো কিন্তু আমাদের একটাও মির্চির অফিসে গিয়ে হয়নি। প্রত্যেকটা ইন্দ্রাণীদি এখানে এসেছেন, এসে মানে বসে ইন্দ্রাণীদি আমি বসে আলোচনা করেছি, তারপর এক এক করে মহুয়াকে ডাকা হয়েছে, কখনো ওদের ডাকা হয়েছে, সত্য সভ্যকে, পুরোটা মানে কোনো আলোচনা এই হাউসের বাইরে হয়নি। এইটাতে ওদেরও আমাদের প্রত্যেকের বিশাল সুবিধে, মানে এমন হয়নি যে আমি আর ইন্দ্রাণীদি ভীষণ আগে থেকে প্ল্যান করে নিয়েছি ওদের উপর ইম্পোজ করা। এবং ইন্দ্রাণীদির সঙ্গে যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে জানেন ইন্দ্রাণীদি একটা বিশাল জায়গা দেয় সবাইকে চিন্তা করা, সবটাই বলেন যে এটা এরকম ভালো না, তোমরা এরপরে ভেবে দেখো কি করবে। যেই এইটা একটা অ্যানেকডোটের মতো অ্যাড করে দেয় না, তখন মানে হ্যাঁ, তখন নিজের ভাবনা শুরু হয়, তাহলে ইন্দ্রাণীদি এটা করি, তাহলে ইন্দ্রাণীদি ও করি, মানে ও তো ফাইনাল রেন্ডার দেবার আগেও ইন্দ্রাণীদিকে বোধহয় ফোন করে 2-3 ওর কিছুটা কনফিউশন থাকে, ইন্দ্রাণীদি বলে এই এপিসোডটা ও মানতে পারে না, ইন্দ্রাণীদি আগের দিন ফোন করে বললো খুব ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ক্রিটিক্যালি শুনতে বসে। না এবার ক্রিটিক্যালি শোনা না, মানে ইন্দ্রাণীদি যখন সকালবেলা আমার সঙ্গে ইন্দ্রাণীদির কথা হচ্ছে, আমি মানে যে জায়গাটায় তোমার ওই অর্জুন দেখতে পাচ্ছে না বিশ্বরূপটা, মানে যেখানে অর্জুন বর্ণনা করছে যে সে কি দেখছে, পাণ্ডব কৌরব সবাই ওনার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, ওইখানটা আমি যখন করছি তখন আমার মাথায় ছিল যে একটা সমুদ্রের আওয়াজ দেবো। ইন্দ্রাণীদি তখন সমুদ্রের আওয়াজ বলেনি, ইন্দ্রাণীদি বলছে যেখানে ও দেখছে যে ওই ইসের কথা তোমার, যেখানে বিশ্বরূপের অন্য কথাগুলো বলছে, মানে দেবতার মতন দেখছে, ওইখানে বলছে যে একটু যদি ওই বেলস দেওয়া যায়, মানে যাতে একটু ডিভোশনটা আরেকটু মানে প্যাকড আপ হয়। তো যখন ইন্দ্রাণীদি বলছে তখনই আমার মাথায় এসছে যে আমি তো এটা ভেবেছিলাম, মানে তারপরে সমুদ্রের বলছে সমুদ্রের স্রোতের মতো যে সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, ওখানে দেওয়া যেত তো সমুদ্রে। আর আমি তখন দিইনি এটা ভেবে যে একটা চলছে সুন্দর, আর তখন মুড একটা ক্রিয়েট হয়ে গেছে নিজের করতে করতে, তো একটা লাগে যখন শুনছি পুরোটা বসে নিজের মনে হচ্ছে না এত ভালো লাগছে, শুনতে থাকার কিছু অ্যাড করবো, তখন ওই করে ছেড়ে গেছি। এবং এইখানে তখন ইন্দ্রাণীদিকে বললাম, ইন্দ্রাণীদি বলল হ্যাঁ ওখানে সমুদ্রের আওয়াজটা দাও, এফেক্ট হিসেবে করলো তখন। এবং এইটা যেটা একটা আমি দেখেছি সব্যর ক্ষেত্রে, সারা দিন ধরে এক একটা এপিসোড মিক্স করতে এটা সারা দিন লাগে, এক একটা এপিসোড অনেক কিছু চিন্তা ভাবনা থাকে। আর যেহেতু এটা তো অন্যের হাউসের প্রোডাকশনের থেকেও কন্টেন্টটাই এমন যেটা আমাদের সকলের নিজেদের কন্টেন্ট, এইটা একটা ফিলটা সাংঘাতিক আছে। এবং যেটা আমি দেখি যে সব্য ফাইনাল দেবার আগে পরের দিনে সে একদিন মানে
যেদিন দেবার হয় সেদিন এসে সকালে বসে একটা ফ্রেশ মাইন্ডে ফ্রেশ কানে একবার পুরোটা শোনে। সেটাও সবগুলোর ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে একটু বেশি করেই নজর পড়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমাদের এই মহাভারতের মেকিং নিয়ে বলতে থাকলে অনেক গল্প অনেক গল্প আমরা বোধহয় 1% আলোচনা করিনি হয়তো। এই যে এত গল্প, 70 ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড মনে পড়লো, জ্যেষ্ঠতা তো, আর হচ্ছে গিয়ে খুল্লতা তো, এবং এই ও বললো একটা 4টে সপ্তাহ গেছে খালি জ্যেষ্ঠতা তো আর খুল্লতা তো চেঞ্জ করে। ভীষ্ম উচ্চারণ আমি মনে হয় কতবার দিয়েছি, আমি তো ভীষ্ম। এই যে এবং এই যে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জ্যেষ্ঠতা তো খুল্লতা তো, যে শব্দগুলো কেউ তো জ্যাঠা কাকা এরকম বলবে না, ওখানে হিন্দিতে বলা হয়েছে তাতাশ্রী, তাতশ্রী। এবং আমাদের লিসনাররা অনেকে কমেন্টে জানিয়েছেন আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু ওই শব্দগুলো তো একটু হিন্দি ভাষীরা বেশি ইউজ করে থাকেন, সংস্কৃত শব্দ নো ডাউট সেগুলো, কিন্তু মানে সংস্কৃত থেকে প্রাকৃত ভেঙে যে বাংলা আসছে সেইখানে আমাদের অতটা চলন নেই, যে কারণে আমরা বেশ কিছু শব্দ ইউজ করতে পারছি। এবং সেইখানে পৌরাণিক অভিধান ইন্দ্রাণীদি বাড়ি থেকে তুলে এনে এখানে রেখে দিয়ে গেছেন, যে সম্বোধনের তো একটা অভিধান আছে তো পৌরাণিকে, সেই পৌরাণিক সম্বোধন নিয়ে যে অভিধান, সেইটা দেখে যে বধূমাতা, এই যে দেবরজি কি দেবরানী যেগুলো হয়, সেখানে আমরা কি বলবো, দেবরানীকে কি বলবে? তবে এটা বলতে হবে শ্রোতারা খুব ভালো করে মন দিয়ে শুনছেন, একদম একদম। এবং তাই জন্য আমি কমেন্ট গুলো পড়লে, আমি তো পড়ি কমেন্ট গুলো পড়লে বোঝা যায় যে কত মন দিয়ে শোনে। ও তো প্রথমে প্রচুর গালাগালি খেয়েছে, সৌম্য বলছিল মানে আমার মনে হয়েছে যে মানে আমার চরিত্রটা লোকে প্রথমেই হট করে, মানে কিছু কিছু জায়গায় মানুষ বলেছে যে এটা এরকম হলে, মানে আমারও মনে হয়েছে যে হ্যাঁ এগুলো মানে আমিও খুব একটা যে ভালো করেছি তা নয়, কিন্তু মানে এতদিন ধরে চলা 5 মাস ধরে চলা একটা প্রজেক্ট, সেখানে আমিও প্রত্যেকদিন একটু একটু করে বড় হচ্ছি চরিত্রটার সাথে। তো সেখানে দাঁড়িয়ে আমার লাস্ট এসে মানে আমার ফার্স্ট দিনও মনে আছে যে আমার এই গীতা এপিসোডটা আমাকে করতে হবেই, কারণ এটা তো আসবেই একদিন না একদিন। আর ওই দিনটা হচ্ছে আমার মেন পারফরমেন্সের জায়গা, মানে প্রত্যেকটা এপিসোডই ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে আজ যদি মানে আজ করো ইয়া মারো, মানে এরকম এপিসোড, মানে আজ যদি ভালো হয় তো লোকে তোমার গুণগান গাইবে, আজ যদি খারাপ হয় তাহলে লোক তুমি কিন্তু প্রচুর খিস্তি খেতে চলে আসবে। এইটা মানে তুমি বুঝতে পারছো, মানে এটা হচ্ছে ঠিক ওই ওয়ার্ল্ড কাপ খেলার একদম লাস্ট ওভারটা খেলার মতো, যে যদি তুমি না খেলতে পারো তাহলে তুমি খিস্তি খাবে, ভালো খেললে তোমার গুণগান হবে। তা আমার কাছে ওরকম একটা চ্যালেঞ্জ ছিল, মানে ডু অর ডাই সিচুয়েশন। হ্যাঁ, এবং অদ্ভুত ভাবে সত্যি মানে আমি সেদিন নীল জামা পরে এসেছি, বাড়ি থেকে বেরোনোর আগে ভালো করে স্নান করে একদম ফ্রেশ হয়ে পুরো একদম ক্লিন, ঠিক আছে, মানে ক্লিন, মানে ভেতর থেকে ওই ডিভোশনটাও নিয়ে এসেছি যে আমি একদম পুরো ক্লিন থাকবো, পুরো এসে ভালোভাবে টেকটা দেবো, শুধু এটাই ভাববো, এটাই করবো, আর রিল্যাক্সে থাকবো, মানে কোনো প্রেশার নয়। তুই আর কি বহন করা, হ্যাঁ, চরিত্রটাকে বহন করা। তার আগে আমি আবার মানে এই চরিত্রটা করব বলে আমি আরো 2 ঘন্টা একজনের সাথে আলোচনা করেছি শুধু চরিত্রটাকে নিয়ে, যাতে আমি ওই আলোচনাটার মধ্যে থাকি, চরিত্রটাকে আরো বেশি করে বুঝতে পারি। এই জিনিসগুলো খুব মানে কাজ করেছে। গীতা পর্ব অবভিয়াসলি আমাদের সকলেরই একটা খুব প্রেসারের একটা পর্ব ছিল, আমাদের প্রত্যেকের, মানুষজন পছন্দ করেছেন এই পর্বটা, এটাই মনে হয় মানে প্রাপ্তি আমাদের কাছে। এটা সত্যি ইটস এ টিম ওয়ার্ক, মানে এখানে প্রত্যেকটা মানুষ যেভাবে খেটেছে, মানে শাওলিদি যেভাবে প্রত্যেকটা চরিত্রকে মানে ডিরেক্ট করেছে যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। আমার কথা তো ছেড়ে দিলাম, আমাকে তো ফার্স্ট টু লাস্ট মানে দিদি সমস্ত কিছু গাইড করেছে। সভ্যতা যেভাবে মানে সাউন্ড করেছে, মানে এটা অসাধারণ। একটা কথা মহুয়াদির কথা তো মানে না বললেই না, সভ্যতা এরা প্রত্যেকটা চরিত্রের সাথে ছিল, সত্যি কথা, প্রত্যেকটা চরিত্র হয়ে উঠেছে, প্রত্যেকটা চরিত্রকে কিন্তু বিল্ড করছে। কারণ আমরা সকলেই এসে যার যার নিজের চরিত্র করে গেছি। হ্যাঁ, ওরা সবকটাকে আমাদেরটাকে নিয়ে করেছি, ওরা সবগুলো নিয়ে ঘুরে বসে আছে। এবার তার এক্সপ্রেশন কেমন হবে, একদম একদম ডায়লগ কেমন করে বলবে, এই যে ও একটু আগে বললো যে আমি কতটা রাখবো, একদম কে ডিসাইড, মানে ডিসিশনটা কে, আর এই যে এই সবগুলো মাথায় নিয়ে বসে থাকা,
বলছে যে এই রাত্রিবেলা গেছি, ওই রাত্রিবেলা গেছি, সভ্যতা বলছে যে এত রাতে 3টের সময় গেছি। ইন্দ্রাণীদের মেসেজ করে দেখে গ্রুপে আমাকে বলছেন এত রাত অব্দি ছেলেগুলো বাড়ি যাবে না, তাহলে ওরা করেই যাবে। সভ্য বললাম তুই আজকে চলে যা, যা হয়েছে কালকে এসে কমপ্লিট হইস। না আমি এখন এটার মধ্যে আছি। তো মানে বিশেষ করে আমি দেখেছি প্যাস্টেল টিমের প্রত্যেকটা মানুষের মধ্যে যে ডেডিকেশন আছে। মহুয়াদিকে আমি দেখেছি লিখতে লিখতে মহুয়াদির হাতে ব্যথা, হাত বেঁধে রেখেছে, তাও মানুষটা কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছে। মহুয়াদি যখন লিখে তার সামনে দিকেও কথাও বলে এখন না, এখন ডিস্টার্বেন্স। মানে প্রত্যেকটা মানুষ, একটা মহাভারতের মতো প্রজেক্ট, এত বড় প্রজেক্টকে নামানো কঠিন, এটা যে কেউ ভাববে না করার কথা। এবং এটা যদি করতে হয় তাহলে এরকমই ডেডিকেটেড লোকজন দরকার যারা এই কাজটা করতে পারে, নইলে এই কাজটা করা সম্ভব। আজকে জানিস তো, আজকে দুপুরেও ইন্দ্রাণীদিকে বলছিলাম যে এই যে একটা অদ্ভুত চিন্তা ভাবনা, ইন্দ্রাণীদিও তো এটা একটা অন্য জায়গায় করার কথা ভেবেছিলেন আগে, ধাক্কা খেয়ে। আবার যে মির্চির মানে লোক, যে ম্যানেজমেন্ট যেটাকে ভেবেছেন করার জন্য, খুব ভালো। এবং মানে ইন্দ্রাণীদির যে প্রত্যেকটা মানে ভালো লাগাগুলো যে সফল করতে পেরেছি আমরা ফুল টিম দিয়ে, টিম এফার্ট দিয়ে সবাই মিলে, এটা তো কারণ সত্যিই তো মানে ইন্দ্রাণী মানে চক্রবর্তী, ইন্দ্রাণী দি বলতে যাচ্ছিলাম, ইন্দ্রাণী চক্রবর্তী আইসি যে নামটা, অডিও জগৎটাকে তো গুলে খেয়েছে ইন্দ্রাণী দি একদম। মানে আমি সৌভিকের সাথে একদিন কথা হচ্ছিল, সৌভিক গুহ, ওর সাথে কথা ছিল, ও বলছিল যে ইন্দ্রাণী দি যা রেডিও বোঝে। হ্যাঁ বস, ইন্দ্রাণী দিলাম রেডিওতে তো আমি কখনো কোনোদিন কাজ করিনি। ইন্দ্রাণীর কাছ থেকে আমি এত প্রশ্ন করেছি, এত প্রশ্ন জেনেছি, মানে মহাভারত শুরুর আরো অনেক আগে থেকে। তো মানে সেই মহুলের সময় থেকে একটা মির্চির সাথে আমাদের একটা অ্যাসোসিয়েশন চলেছে, আজকের তো না, অনেক দিন ধরে চলছে। এবং আলটিমেটলি এটা হয়েছে। এবং মির্চির যে এই সানডে সাসপেন্স বলো, আরো অতগুলো ওদের আইপি, নানান এতগুলো আইপি, তার মধ্যে যে মানে টাইমস অফ পুরাণটা এনেছেন, এবং এই আনাটা যে মহাভারত দিয়ে শুরু করেছেন, এটার জন্য সত্যি মানে আমাদের সকলে রাম জনতা তরফ থেকে বোধহয় এই ধন্যবাদটা মির্চির একান্ত ভাবে প্রাপ্ত। একদম 100%। এবং সেটা বহু মানুষ তাদের কমেন্ট করছেন, একদম করছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আড্ডা চলতেই থাকবে, জানি শেষ নেই, শেষ হবে না। হ্যাঁ, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। হ্যাঁ, কারণ আমরা ওই আরো রথী মহারথীদের আজকে নিতে পারিনি, আবারও আরেকদিন হবে, আমরা সেটা জমিয়ে বসে আড্ডা হবে, আমাদের কথাও চলছে বারবার। হ্যাঁ, আমি একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে এই মহাভারতের এই যে ডেডলাইন, এই সমস্ত কিছু, এটা মারাত্মক প্রেশার, খুব প্রেশার। হ্যাঁ, এটাকে মেইনটেইন করা থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে মহুয়া একটা এপিসোড শেষ করেছে, আর একটা এপিসোড সে লিখছে, বলো। আমি এসেছি, এবার মহুয়া আমাকে বললো, সঞ্জয় দা এই এপিসোডটা আজকে শেষ হবে না গো, তোমাকে অন্যদিন এসে করতে হবে। ঠিক আছে তুমি তো ওইটা তো করেছো, একটা তো করতে পারবে। বলে হ্যাঁ একটা পারবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার যবে বলবে তবে আসবো, আমি আজকে এটা করে যাই। ঠিক আছে, আমি সেই এপিসোডটা করলাম, করে এবার উঠে পড়ছি। সত্য টেকনিক, সত্যর কথা মহুয়াকে দিয়ে বলানো। ও সঞ্জয় দা, আরে কোথায় যাচ্ছেন? আমি হয়ে গেল তো, না পরের এপিসোড। আমি বললাম না পরের এপিসোডটা এখনো শেষ হয়নি, মানে মহুয়া ওটা লিখছে, আধখানা হয়েছে। আহা, ওই আধখানা করে দিন। অবাক হয়ে বললাম, শুধু মানে তাতে তোমার কি সুবিধা হবে, মানে ওটা হবে না, কিন্তু এসে না সঞ্জয় দা, না ওসব নয়, এগিয়ে থাকবে নয়, তাহলে তো বুঝতাম এটা কিছু আছে। সঞ্জয় দা, একটা মনে না শান্তি হয়েছে, এটা এগোনো পরে মানে একটা মনে শান্তি, অর্ধেকটা তো হয়ে গেছে। মহুয়াকে জানতে হয় সত্য তোমার সাথে কিরকম দাঁড়িয়ে থাকে। আজকে তুমি কটা শব্দ লিখলে সভ্য বেরিয়ে, আজকে কত শব্দ হলো, কি ব্যাপার, শব্দ সংখ্যা কিন্তু এত কথা বললে হবে না, এই যে বন্ধু এলেই সামলি বলে শুরু হয়, আজকে কিন্তু শব্দ সংখ্যা কম পড়বে। আসলে এক্স্যাক্টলি এটা একটা হয়, যেটা গৌরব বললো, ও সবসময় বলে আমরা সত্যি খুব আনন্দ করেই সারাক্ষণ কাজ করি, আনন্দ করেও এত প্রেশার নিয়ে, প্রেশারটা। হ্যাঁ, এটা মানে আসলে সবাই কাজ করতে ভালোবাসে অবভিয়াসলি। আর আমার মতে একজন এরকম তারস্বর, এখন তো খুব একটু গলা নামিয়ে বললাম, তারপর গলাটা তো শুনেছিস, ঘর থেকে ডাকলে গেটে দরজা আটকানো,
আমাদের এখানে আমাদের স্টুডিওতে প্রত্যেকটা রুমে সত্যদা একটা কাজ করে, একটা অয়নদা কাজ করছে, একটা চিনুদা কাজ করছে। সত্যদার ঘরটা ওই দূরে, ঠিক আছে, দিদি ঘরের দরজাটা এখানে, এখান থেকে জোরে সত্য সত্য চিৎকার করছে, হ্যাঁ যারা শুনতে পাবে না, দরজাটা আটকানো, বলছে ঠিক শুনতে হয়। সত্যদাও কি করে শুনতে হবে, মানে এটা হচ্ছে পিওরই অভ্যেস, ওর ভেতর থেকে একটা কাজ করে, ওটা মানুষ এখনই ডাক পড়তে পারে, এটা আমরা আগে থেকে এখন এটা মোটামুটি একটা অন্য জায়গায় চলে গেছে। এটা নিয়ে আমরা একদিন একটা পডকাস্ট করবো, স্টুডিওর সবাই বসে, একদম এখানে গোল হয়ে ওটা একটা মুড়ি খেতে খেতে ওটা ওই গপ্পটা হবে মুড়ি খেতে খেতে। আমরা একদম শেষ পর্যায়ে সঞ্জয় বলে মহাভারত থেকে তুমি যদি এক কথায় বলতে হয় মহাভারতটা শেষ হবে যখন, অবভিয়াসলি আমাদের খুব খারাপ লাগবে সবার, একটা বেশ সুন্দর জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাকে বলো এইটা তুমি কি হবে, মানে কি নিয়ে, মানে কি শিখলে মহাভারত করে, কি মনে হবে তোমার মহাভারতটা পরে? একটা খুব বড় মাপের কাজ, সেটা তো করতে গিয়ে তার তো বিভিন্ন ছোট 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 যে খুঁটিনাটি যে জিনিসগুলো শেখা, সেগুলো তো রয়েছে। তো আমি সেই নিটিগ্রিটিতে যাচ্ছি না, কিন্তু একটা বড় কাজ শেষ হওয়ার পর ওই যে মন খারাপটা যেটা নেই, তার মধ্যে কিন্তু একটা জায়গা থাকে, একটা ভীষণ কনফিডেন্স একটা থাকে যে আমি কিন্তু এই প্রজেক্টটা এত বড় মাপের একটা কাজ করতে পেরেছি, হ্যাঁ। তো সেইটা আমার মনে হয় সব থেকে বড় সঞ্চয়, যে আমি এক্সিকিউট করতে পেরেছি। আর মহাভারত তোমার কাছে কি মেসেজ দিয়ে গেল? মহাভারত আমার কাছে মানে এত বর্ণময় সমস্ত চরিত্র, এবং মানব জীবনের এমন কোন দিক বোধহয় নেই যে দিকটা নিয়ে এখানে বলাই তো হয় জানাই ভারতে তাই নেই ভারতে, তো প্রতিটি ক্যারেক্টার তার মধ্যে কি নেই, সমস্ত ধরনের ইমোশন, সমস্ত ধরনের সমস্ত যা কিছু হতে পারে মানসিকতায়, সে সমস্ত কিছু রয়েছে। আর যে কথাটা ট্যাগলাইন বলা হয় মহাভারতে, যে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়, সেটা আমার যুক্তিবাদী মন পুরোটা মেনে নিতে পারে না, যে সব ক্ষেত্রে তো তা চোখের সামনে দেখি না, হয় না, তাই সেটা সেই সত্যি কতটা সত্যি আমি জানি না, তবু ভাবতে তো ভালো লাগে। মলয়, তোর কি টেক আওয়ে? তুই তো অন্ধ ধৃতরাষ্ট্র, স্নেহান্ধ। আমাকে তো আর মানে চোখ তো পেলাম না, অন্ধ হয়ে থাকতে হলো। আমাকে সঞ্জয় যা বলে তাই আমি শুনি, শুধু সঞ্জয়কে বলেই গেলাম আমি। তারপরে কি হচ্ছে বলো সঞ্জয়, বলো। তবে সত্যি কথা বলতে, কিন্তু এই যে উদ্বেগ, আবেগটা ধরে রাখা, আমি জানি আবার ওই কথায় আসবো যে আবেগ তো টেনে নিয়ে যায়, কিন্তু আবেগটা হোল্ড করে রেখে গলা দিয়ে সেটা বের করা, এবং তারপরে কি হলো, মানে এটা কৃতিত্ব আমার থেকেও বেশি এই দুটো লোকের, এটা মানে সাপোর্ট দেওয়া অবশ্যই। আর সব থেকে বড় কথা, যেদিন আমি মানে ফার্স্ট রেকর্ড করতে আসি, একটা তো মহাভারত করছি, কি হচ্ছে কিন্তু বিশ্বাস করো অদ্ভুত ব্যাপার, যখন ঢুকলাম চেষ্টা করা হয়েছে, না আমি তো ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি বিভৎস। ভিতরে যখন রেকর্ডে বসলাম, সত্য যখন আমাকে বলছে যে বলো, ডেলিভার করো, ও এত সুন্দর করে সাবলীল ভাবে আমাকে বলছে, আমি কখন যেন চরিত্রের মধ্যে ঢুকে গেলাম, কখন রেকর্ড করে বেরিয়ে এলাম। আর তারপরে এই রেকর্ড করে বেরিয়ে গিয়ে যখন আমরা শেষের পথে এগিয়ে চলেছি, তোর এখান থেকে টেকআওয়ে কি, মানে কি? আমার খারাপটা লাগছে যে কবে শেষ হয়ে যাবে এটা। না, টেকআওয়ে একটাই, তোমার ছেলের কথাই চললো না। আমি পেলাম যে এটাই যে দুটো ছেলে, জানতিস না? এর থেকে বলো আমি শিখলাম যে নিজের ছেলেদেরকে দুর্যোধন আর দুঃশাসন বানাবো না। আমি অনেক কিছু শিখেছি, মানে আমার তো বিশাল শেখা হয়েছে চরিত্রটা করতে গিয়ে, কিন্তু যদি একদম মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু টেক্সটার থেকে দেখো, টেক্সটার থেকে অনেক কিছু শিখেছি, এভাবে একভাবে বলা সম্ভব নয়, ঠিক আছে? মানে আমি এক কথায় যদি বলে দিই তাহলে সেটা কোনোভাবেই জাস্টিফাই করবে না। তবে সত্যি কথা বলতে যেটা শিখেছি সেটা হচ্ছে যে কনফিডেন্টলি কঠিন ডায়লগ দিতে শিখেছি। এটা আমারও, কারণ মহাভারতটা আমার কাছে একটা ইনস্টিটিউশনের মতো হয়ে গেছে এই প্রজেক্টটা, এবং
আমি অনেক কনফিডেন্স পেয়েছি এর পরের যে ক্যারেক্টার্স গুলো আমি করতে চলেছি, সেটা আমি জানি না কি কি ক্যারেক্টার্স করবো, বা যেই ক্যারেক্টারই করি না কেন, যদি সেটা কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টারও হয়, আমি যেই চরিত্রটা করে নিয়েছি এই চরিত্রটার পর আমার এখন মনে হয় যে আমি অনেক চরিত্র একদমই বলবো না ইজিলি করে দেবো, বাট অনেক চরিত্র বুঝতে আমার সুবিধা হবে, যে আমি চেষ্টা করতে হ্যাঁ এরকম করতে পারি, হয়তো এইভাবে যেতে পারি, এবং মানুষজন পছন্দ করছেন, মানুষের ভালোবাসা নিয়ে আরো সামনে যাতে বড় বড় প্রজেক্টে আমাকে আরো ভালো সভ্য এই রে আমি তো সবারটা জানি না, প্রচুর বান মারতে শিখেছি, বোঝা হয়ে গেছে, প্রচুর বান মারতে শিখেছি, বান মারতে, প্লেন ওড়াতে। না অ্যাকচুয়ালি মানে যেহেতু আমি পুরোটা শুনছি প্রথম থেকে শেষ অবধি, মানে গোটাটা, মানে সেই কারণে মানে যখন করতে করতে অনেকবার মনে হয়েছে যে এখনকার দিনে তো হ্যাঁ এটা হয়, মানে ট্রান্সফর্মে অন্য কিছু হয়ে গেছে। অনেক এক্সাম্পল, মানে এরকম ভুরি এক্সাম্পল আছে। মহাভারতে লিখেছে হয়তো অন্য কথা, কিন্তু এখন হচ্ছে তো, এখনকার দিনে হচ্ছে এই মানে খুব একটা ইজি এক্সাম্পল দিতে পারি, টেস্ট টিউব বেবি মহাভারতের আমাদের মানে একদম মানে সাইন্টিফিক্যালি। কেন লাস্ট ইয়েতে মনে আছে সে তুমি আর আমি যেটা করলাম, কৃষ্ণ বলছে কর্ণকে, কর্ণ তুমি তো এখন যুদ্ধ করতে পারবে না, তুমি ততদিন আমার মানে দিন পাওয়া যায় তারপরে মানে আমরা আলোচনা ফুটবল খেলা হচ্ছে, আমার টিমে চলে এসো, তারপরে কৃষ্ণ বলছে, আবার ওখানে রসিয়ে বলা হচ্ছে চলে এসো এদিকে, যখন হত হয়ে যাবেন তখন তুমি আবার, সেটা প্রথমে একটা টেক দিয়েছি, তারপর আবার সুব্রতকে দাঁড়াও এটা একটু ভালো করে, এটার মধ্যে অনেক কূটনীতি আছে, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মানে সাদা কালো মুহূর্ত নিয়ে, সাদা কালো শেডস নিয়ে, মানুষের মন জীবন সব নিয়েই তো গোটা মহাভারত। এই মহাভারত তো আমাদের মানুষ জীবনের, মানব জীবনের একটা রিফ্লেকশন, হয় না? আমাদের এই মহাভারত চলছে, আছে, এখনো থাকবেও আগামী বহু বছর, যতদিন মির্চি বাংলা চ্যানেল, ইউটিউব চ্যানেল থাকবে, আর অবশ্যই যতদিন গানা অ্যাপ থাকবে। আপনারা প্লিজ যারা এখনো শোনেননি, একটাই রিকোয়েস্ট আমাদের সকলের তরফ থেকে, গোটা মহাভারত টিমের তরফ থেকে, মির্চি বাংলাতে প্লিজ মহাভারত শুনুন। মহাভারত আমাদের কোনো কিছু আমরা খুব বিশেষ বাদ দিইনি, যতটা ইম্পর্ট্যান্ট জিনিস রেখে, সব ঘটনা রেখে, যতটা সম্ভব আমরা পেরেছি রেখেছি। শুনে মির্চি বাংলা শুনুন, মহাভারত শুনুন, আর হ্যাঁ অবশ্যই প্যাস্টেল এন্টারটেনমেন্টের সমস্ত প্রোডাক্টগুলো শুনুন, মানে অডিও প্রোডাক্টগুলো। আজ এই পর্যন্তই, চলি, টাটা।